আইসিটির তৃতীয় অধ্যায়ের সেকেন্ড পার্ট, যার নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস। আজকে আমরা সেটাই করব। দেখো, আমাদের এই যে ডিজিটাল ডিভাইস, এই ডিজিটাল ডিভাইসের প্রথম যে টপিকটা চলে আসে সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা, এখন জিনিসটা কি দেখো, বুলিয়ান, ঠিক না? বুলিয়ান অ্যালজেব্রা এই জিনিসটার উদ্ভাবক হচ্ছে ইংরেজ গণিতবিদ জর্জ বুল। তার নাম কি? জর্জ বুল। অনেকে জর্জ বুলি বলে, ঠিক না? ওর ইংলিশ বানানটা হচ্ছে দেখো, জর্জ বুলি। এটা হচ্ছে এক একজন এক রকম ভাবে উচ্চারণ করে। তো আমরা এখন কি বলবো? আমরা বলবো হচ্ছে জর্জ বুল। এই ইংরেজ গণিতবিদ জর্জ বুল, উনি হচ্ছে সর্বপ্রথম গণিত ও যুক্তির মধ্যে একটা সম্পর্ক আবিষ্কার করেন। কি? গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক। এই যে গণিত আর যুক্তির উপর যে ভিত্তি, গণিত এবং যুক্তির যে উপর যে ভিত্তি করে এক ধরনের অ্যালজেব্রা তৈরি করেন, সেইটার নামই হচ্ছে কি? বুলিয়ান অ্যালজেব্রা। জর্জ বুল 1847 সালে তার প্রকাশিত প্রথম বইয়ের নামটা কি? তার নামটা হচ্ছে দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক। দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক। এই বইতে সর্বপ্রথম তিনি কি করেন? বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আলোচনা করেন। সর্বপ্রথম কি? বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আলোচনা করেন। তার প্রথম গ্রন্থ কিন্তু এইটা, এবং তিনি প্রথম কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আলোচনা করেন। কোথায়? এই যে এটাতেই। এরপরে 1854 সালে, ওটা হলো 1847, এটা কি 1854 সালে গণিত এবং যুক্তির মধ্যে এই সম্পর্কটা নিয়েই তার হচ্ছে আরেকটা গ্রন্থ, তার নাম কি? অ্যান ইনভেস্টিগেশন অফ দ্য লস অফ থট। অ্যান ইনভেস্টিগেশন অফ দ্য লস অফ থট গ্রন্থে বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ওখানে জাস্ট নর্মাল আলোচনা ছিল, আর এখানে কি বিস্তারিত আলোচনা করেন। আচ্ছা দেখো, তো এই বুলিয়ান অ্যালজেব্রাই পুরাটাই মূলত সত্য আর মিথ্যা, এই দুইটা জিনিসের উপর ভিত্তি করে তৈরি করা। এখন কি, যদি জিনিসটা সত্য হয় তার মানে কি? এটাকে ধরে নেওয়া হয় সত্য মিন্স 1 আর মিথ্যা মিন্স 0। সত্য মিন্স 1, মিথ্যা মিন্স 0। সত্য মিন্স আছে এবং মিথ্যা মিন্স নাই। ওকে, এই যেখানে ডিটেলসে সব দেওয়া আছে, দেখো সত্য মিথ্যাকে কি দিয়ে প্রকাশ করা হয়? 1 এবং কি 0 দ্বারা। তো এই যে আমাদের কম্পিউটার, আমরা কি বলছিলাম? কম্পিউটার 0 আর 1 বাদে কিছুই বুঝতে পারে না। তার মানে কি? 0 আর 1 বাদে বুঝতে পারে না। এই 0 আর 1 দিয়ে সবকিছু প্রকাশ করতে হবে। আমাদের যে কারেন্টের যে ভোল্ট বা ভোল্টেজ, এই যে কম্পিউটার কাজ করবে কিন্তু এই ভোল্টেজকে ইউজ করে। এখন সাপোজ আমাদের যদি এই ভোল্টেজটা কত হয়? 0 থেকে 0.8, 0 থেকে 0.8, এই জিনিসটা হচ্ছে কম্পিউটার হচ্ছে 0 হিসেবে নেয়। যখন আমাদের ভোল্ট থাকে হচ্ছে 0 থেকে প্লাস 0.8, এটা কম্পিউটার কি আকারে নেয়? 0 আকারে। তার মানে কি? এটা হচ্ছে মিথ্যা। আর যখন হচ্ছে আমাদের ভোল্টেজ 2 ভোল্ট থেকে 5 ভোল্ট, তখন এটা কি আকারে নেয়? 1 আকারে। কম্পিউটারে যে ইলেকট্রনিক সার্কিটগুলো 0 আর 1, এই দুইটার যে মাঝখানে যে মানগুলো আছে, এর মাঝখানে দেখো এই যে 0 থেকে 0.8 অবধি গেল, আর কি 2 থেকে 5 অবধি গেল, বাট এর মাঝখানেও আছে না? এর মাঝখানে বলতে কি 0 আর 1 এর মাঝখানেও আরো সংখ্যা আসতে পারতো, বাট সেগুলো আসে নাই। 0 আর 1 এর মাঝখানে আরো কত আসতে পারতো? 0.12 এরকম তো অনেক কিছু আসতে পারতো, ঠিক না? তো এগুলো তো কিছুই আসে নাই, এইটা আসবে না। তার মানে কি? এই যে 0.8 থেকে 2 ভোল্টের যেই পার্টটুকু, এটা কি আমাদের আনডিফাইন্ড, কম্পিউটার এটাকে সংজ্ঞায়িত করতে পারে না। ওকে, এখন আমরা দেখব বুলিয়ান অ্যালজেব্রার কিছু বৈশিষ্ট্য। দেখো, বুলিয়ান অ্যালজেব্রার কিছু বৈশিষ্ট্য রয়েছে। এগুলা কি? প্রথমত, বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র দুইটি অঙ্ক ব্যবহার করা যায়। সেই দুইটি অঙ্ক কি? অবশ্যই তুমি জানো, 0 আর 1, ঠিক না? ওকে, নেক্সট হচ্ছে বুলিয়ান চলকের দুটি মান থাকায় বুলিয়ান অ্যালজেব্রা দশমিক অ্যালজেব্রা থেকে অনেক ইজি, ঠিক না? জাস্ট কি দুইটা মান। আমাদের যদি সাপোজ আমরা বুলিয়ান চলক, এখন চলক বলতে আমরা যেটার মান জানি না, সাপোজ এ আর হচ্ছে বি, এই দুইটা মান আমরা জানি না, বা শুধুমাত্র ধরো এ, ঠিক আছে? তো আমাদের এই যে বুলিয়ান অ্যালজেব্রা, এই বুলিয়ান অ্যালজেব্রা এটার মান কত হতে পারে? আমরা অবশ্যই জানি এটার মান হচ্ছে 0 অথবা 1 হতে পারে, ঠিক না? বাট যদি আমরা দশমিক অ্যালজেব্রা নিতাম, তো দশমিক অ্যালজেব্রা এখানে এর মান কত? অবশ্যই 0 থেকে 9, ঠিক না? যদি আমরা দশমিক পদ্ধতিটা ইউজ করি, তাহলে 0 থেকে 9 অবধি আমরা ইউজ করতে পারতাম। তো কোনটা ইজি? অবশ্যই 0 আর 1, এই দুটো ইউজ করে ইজি, ঠিক না? ওকে, নেক্সট হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় কোনো ধরনের ভগ্নাংশ, লগারিদম, বর্গ, ঋণাত্মক, এগুলা কিছু মানে কাল্পনিক সংখ্যা, এগুলা কিছুই ব্যবহার করা যায় না, যেটা আমরা নর্মাল লাইফে ব্যবহার করতে পারি, ঠিক না? বাট এই যে বুলিয়ান অ্যালজেব্রা, এগুলো আমরা ইউজ করতে পারি না। বুলিয়ান অ্যালজেব্রা শুধুমাত্র যৌক্তিক যোগ। এখন যৌক্তিক যোগ জিনিসটা কি? আমরা তো যোগ শিখছি, ঠিক না? বাট যৌক্তিক যোগ এই জিনিসটা কি? এগুলো সব আছে, ডিটেলসে শিখবা।
যৌক্তিক যোগ গুণ আর কি পূরকের মাধ্যমে সব গাণিতিক কাজ করে, জাস্ট তিনটা অপারেশন হয়। সেই তিনটা অপারেশন কি কি? যৌক্তিক যোগ, যৌক্তিক গুণ আর কি যৌক্তিক পূরক, সবগুলোই শিখবা। আরেকটা কি, বুলিয়ান অ্যালজেব্রায় কোনো ধরনের জ্যামিতিক বা ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করা যায় না। আমরা নর্মাল অ্যালজেব্রাতে ব্যবহার করতে পারি, বাট হচ্ছে আমরা এই যেগুলাতে বুলিয়ান অ্যালজেব্রাতে এই সূত্রগুলো ব্যবহার করতে পারি না। দেখো, বুলিয়ান অ্যালজেব্রার এখন হচ্ছে কিছু উপাদান, আমরা সেই উপাদানগুলো শিখবো। আমরা দেখো এখানে আমরা তিন ধরনের উপাদান শিখবো। প্রথমত প্রতীক বা মৌলিক চিহ্ন। বুলিয়ান অ্যালজেব্রায় আমরা কয়টা মৌলিক চিহ্ন ব্যবহার করতে পারি? আমি এর আগেও বলছিলাম এটা কয়টা, জাস্ট দুইটা, জিরো আর কি ওয়ান। ওয়ান প্রকাশ করে কি ট্রু আর কি ওয়ান অন, আর জিরো প্রকাশ করে কি ফলস অথবা অফ। ওকে, এরপরে কি অপারেটর। এখন অপারেটর জিনিসটা কি? সাপোজ আমরা হচ্ছে দুইটা জিনিসকে যোগ করলাম, এ প্লাস বি, ঠিক আছে? এই এ প্লাস বি এর যে মাঝখানে যে আমরা যে কাজটা করি, যে চিহ্নটা দিয়ে কাজ করি, এটা কি বলা হয় অপারেটর। তো এই অপারেটর হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে তিনটা, সেটা কি কি? এন্ড, অর আর কি নট। এই এন্ড এর মাধ্যমে কিন্তু ওই যে এর আগে বলছিলাম যে যৌক্তিক যোগ গুণ, তারপর যৌক্তিক পূরক, এই এন্ড এর মাধ্যমে হচ্ছে গুণের কাজটা করা হয় যৌক্তিক গুণ, অরের মাধ্যমে করা হয় হচ্ছে যৌক্তিক যোগ, আর নটের মাধ্যমে করা হয় যৌক্তিক পূরক। এই যেখানে দেওয়া আছে দেখো, মৌলিক অপারেশন কয়টি? তিনটি, এন্ড অপারেশন, অর অপারেশন আর কি নট অপারেশন। এগুলা কিন্তু জাস্ট চিহ্নগুলোকে বলা হয় কিন্তু অপারেটর, চিহ্নগুলোকে জাস্ট অপারেটর বলা হয়। বাট এই যে আমরা যে যোগের কাজটা করতেছি, এই কাজের জন্য এটাকে বলা হয় কি অপারেশন। আমরা কোন অপারেশনটা করতেছি? দেখো, এন্ড অপারেশন, অর অপারেশন, নট অপারেশন। এন্ড অপারেশনটা কি? যৌক্তিক গুণ, যেটা বলছিলাম। অর অপারেশনটা কি? যৌক্তিক যোগ বা লজিক্যাল অ্যাডিশন। ওটা কি ছিল? লজিক্যাল মাল্টিপ্লিকেশন, আর এটা কি লজিক্যাল অ্যাডিশন। আর নট অপারেশন, নট কিন্তু যৌক্তিক পূরক। নট মানে কি? যৌক্তিক পূরক। এটাকে বলা হয় লজিক্যাল ইনভার্সন। ইনভার্স মানে কি? বিপরীত করা বা পূরক করা, ঠিক না? আমরা এখন কিছু টার্ম সম্পর্কে অবহিত হব। দেখো এখানে বলা আছে বুলিয়ান চলক, বুলিয়ান ধ্রুবক, বুলিয়ান পূরক। এখন কোনটা কি? এখন চলক বলতে আমরা কি বুঝি? যেটার মান আমরা জানি না, বা যেটার মান হচ্ছে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, ঠিক না? যেটার মান সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, যেরকম এ বি সি ডি ই এফ, যে আমরা নর্মাল লাইফে এক্স ওয়াই জেড এগুলো তো অনেক ইউজ করি, ঠিক না? এগুলো সবই কি চলক। এবং আমাদের এখানে এই সেম টু সেম যে বুলিয়ান অ্যালজেব্রায় যে রাশির মান পরিবর্তনশীল তাকে বলা হয় কি বুলিয়ান চলক। এখন সেই বুলিয়ান চলক কি হতে পারে? সেটা হতে পারে এ, সেটা হতে পারে বি, এগুলা কি বুলিয়ান চলক। এই দেখো বুলিয়ান চলক। এরপরে কি বুলিয়ান ধ্রুবক। বুলিয়ান ধ্রুবক জাস্ট কয়টা? অবশ্যই বুলিয়ান ধ্রুবক হচ্ছে দুইটা, সেটা কি কি? জিরো আর কি ওয়ান। কারণ কি বুলিয়ানে আমরা ইউজ করতে পারি জিরো আর ওয়ানই, আর এই জিরো আর ওয়ানের মানই আমরা জানি, এবং এটার মান তো কখনো পরিবর্তন হবে না, জিরো জিরোই থাকবে, ওয়ান ওয়ানই থাকবে। তার মানে কি এই যে বুলিয়ান ধ্রুবক, এই বুলিয়ান ধ্রুবক বলতে জিরো আর ওয়ান কি বোঝায়? এই যে বুলিয়ান অ্যালজেব্রায় যে রাশির মান অপরিবর্তনশীল তাকে কি বলা হয়? বুলিয়ান ধ্রুবক, ঠিক না? তো এই দেখো, এই যে আমাদের যে বুলিয়ান চলক ছিল এ প্লাস বি, আমাকে বলো তো এ এর মান কি কি হতে পারে? হয় জিরো না হয় ওয়ান। এই বি এর মানও সেম, হয় জিরো না হয় ওয়ান। লাস্ট আমাদের বুলিয়ান পূরক। এখন বুলিয়ান পূরকটা কি? আমরা এর আগে পড়ছিলাম যে উল্টায় দেওয়া, আর উল্টায় দেওয়ার কাজটা আমরা এর আগেও করছি, যে আমরা জিরো থাকলে কি করতাম? ওয়ান করতাম, আর ওয়ান থাকলে কি করতাম? জিরো করতাম। এই যে পূরকের কাজটাও কিন্তু সেম। আমরা হচ্ছে যদি জিরো থাকে তাহলে কি করব? ওয়ান করব, আর যদি ওয়ান থাকে তাহলে কি করব? জিরো করব। এটাকে প্রকাশ করা হয় এভাবে, দেখো এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয় এ প্রাইম, অথবা এটাকে প্রকাশ করা হতে পারে কিসের মাধ্যমে? এ বার। আমরা নর্মালি এ বার ইউজ করি আইসিডিতে। আইসিডিতে আমরা নর্মালি কি ইউজ করি? বার ইউজ করি, ঠিক না? দেখো বুলিয়ান যে আমাদের অপারেশন ছিল, বুলিয়ান অপারেশন, এই অপারেশনগুলো কি কি ছিল? যৌক্তিক যোগ, যৌক্তিক গুণ, যৌক্তিক পূরক। এই যে তিনটা অপারেশন, এই তিনটা অপারেশনের জন্য স্পেসিফিক কিছু রুলস আছে, কিছু সূত্র আছে, কিছু নিয়ম আছে। এই যে নিয়মগুলা, এই নিয়মগুলাকে বলা হবে বুলিয়ান স্বতঃসিদ্ধ। এই স্বতঃসিদ্ধগুলো দেখা যায় যে যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ, গুণের বুলিয়ান স্বতঃসিদ্ধ, আর কি পূরকের বুলিয়ান স্বতঃসিদ্ধ। প্রথমে আমরা দেখবো হচ্ছে যোগের স্বতঃসিদ্ধ, বুলিয়ান যোগের স্বতঃসিদ্ধ। এখন যোগ বলতে আমরা কি বুঝি? আমরা এটা খেয়াল রাখবা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। অর, আমরা সামনে আরো অনেক কিছু করবো, এই যে অর এন্ড নট, এগুলো দিয়ে আরো অনেক কাজ আছে ভাইয়া। এই পুরো চ্যাপ্টারটি এগুলোর উপর নির্ভর করে। তো এই যে জিনিসগুলো মনে রাখবা। অর মানে কি? প্লাস। এন্ড মানে কি? গুণ বা ইন্টু। যে অর মানে কি? অর মানে হচ্ছে প্লাস, এন্ড মানে হচ্ছে
ইনটু এটাকে ডট দেওয়া হয় এখানে, আর নট মানে কি, নট মানে হচ্ছে যে বার অথবা কি প্রাইম, যেটাই বলো, ঠিক না। তো আমরা হচ্ছে প্রথমে এই যোগের শতসিদ্ধগুলো দেখি। দেখো 0 প্লাস 0 করলে 0, আমরা এর আগে আমি বাইনারিটা বলি। বাইনারিতে আমরা কি করতাম, 0 প্লাস 0 0, 0 প্লাস 1 করলে কত হতো 1, 1 প্লাস 0 করলে কত হতো 1, 1 প্লাস 1 করলে কত হতো, 1 প্লাস 1 করলে হয়তো আমরা লিখতাম 0, আমাদের হাতে কত থাকতো 1 থাকতো, ঠিক না। বাট এই যে এখানেই প্যাচটা লাগায় পোলাপাইনার, এই যে এখানেই প্যাচটা লাগাবে। বাইনারি আর বুলিয়ান সেম না, পুরাই আলাদা। এই যে বুলিয়ান যে যোগের যে বুলিয়ান শতসিদ্ধ, সেখানে যদি শুধুমাত্র 0 থাকে তখনই গিয়ে অ্যান্সার 0। যদি কোনো একটাও যদি 1 চলে আসে সরি, যদি কোনো একটাও যদি 1 চলে আসে আমাদের অ্যান্সার কত হবে, 1ই হবে। দেখো এটা হইতে পারে 2টা 1, তাও 1 হবে। যদি 3টা 1 থাকতো তাও একই হইতো, যদি 5টা থাকতো তাও 1 হইতো। অ্যান্সার আর যতগুলোই থাকুক এটা কত হবে, 1ই হবে। তার মানে কি, যোগের ক্ষেত্রে একটা 1 আছে মানে ওইটার অ্যান্সার কত, 1। কোথায়, বুলিয়ান অ্যালজেব্রায়। এটা কিন্তু কোশ্চেন আসে, যে খ নম্বরে কোশ্চেন 1 প্লাস 1 ইকুয়াল টু 1, আর কি 1 প্লাস 1 ইকুয়াল টু 10, ব্যাখ্যা করো। কোনটার বেলায় কি হবে, অবশ্যই নিচের এটা কি, নিচের এটা হচ্ছে কার, বাইনারির, আর উপরেরটা কার, বুলিয়ান অ্যালজেব্রা। এগুলা কিন্তু আসবে পরীক্ষায় মাস্ট। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেখো বুলিয়ান শতসিদ্ধ থেকে বলা যায়, বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক যোগের ক্ষেত্রে যে কোনো একটির মানে যদি 1 হয় তাহলে যোগফলের মান কত হবে, 1, আর না হলে 0। যদি সবগুলো 0 হয় তার মানে তো 0ই, ঠিক না। গুণের যে শতসিদ্ধ, বুলিয়ান গুণের বুলিয়ান শতসিদ্ধ, এটা কি এন্ড বলছিলাম কি, ডট দিয়ে প্রকাশ করা হয়, এবং এটার জন্য 4টা নিয়ম আছে। এটা নরমালি তুমি চিন্তা করো, এটা নরমাল গুণের মধ্যেই, আমাদের ওই যে বাইনারি যে গুণ ছিল ওটার মধ্যেই, যে 0 ইন্টু 0 করলে কত হয় 0, 0 ইন্টু 1 করলে কত হয় 0, 1 ইন্টু 0 করলে কত হয় 0, আর কি 1 ইন্টু 1 করলে কত হয় 1। তার মানে কি, যদি গুণের ক্ষেত্রে একটা 0 থাকে তার মানে কি সেটা 0ই, ঠিক না। আর যদি সবগুলা 1 হয় তাহলে আমাদের অ্যান্সার কত, 1 আসবে, ঠিক না, যে এখানেই দেওয়া আছে। তার মানে কি, যোগের ক্ষেত্রে যে কোনো একটা 1 মানে কি অ্যান্সার আমাদের 1, আর গুণের বেলায় কি, যদি একটাই 0 হয় তাহলে সেটা কি 0। আশা করি একটু তোমরা বুঝতে পারছো। পূরকের শতসিদ্ধ এটা তেমন কিছু না, এটা দেখো জাস্ট আমি কি বলছিলাম, পূরক মানে কি 1 কে 0 করে দেওয়া, 0 কে 1 করে দেওয়া। এই যে জাস্ট এই একটাই নিয়ম, 1 কে 0 আর কি 0 কে 1 করে দেয়, এবং এটাকে প্রকাশ করা হয় বার দ্বারা। সাপোজ এ, তাহলে এটা কি হবে এ বার, অথবা কিভাবে দেওয়া যায় এ প্রাইম, এটা আকারও দেওয়া যায়। এটাই ছিল বুলিয়ান পূরক। বুলিয়ান দ্বৈত নীতির এই যে এতগুলো লেখা, এই লেখাগুলো করার আগে তোমার আমি জাস্ট হচ্ছে কয়েকটা এক্সাম্পল দিই। যেমন আমরা এটা তো মাত্রই দেখলাম 1 প্লাস 1, এটা করলে কত হয়, এটা করলে হয় 1। এখন আমি যদি তোমাকে বলি যেখানে যেখানে 1 আছে, সেখানে সেখানে 0 বসাও, এবং যেখানে যেখানে অর আছে সেখানে সেখানে এন্ড বসাও, বা যেখানে যেখানে এন্ড আছে সেখানে সেখানে অর বসাও। তার মানে কি, 1 থাকলে সেটাকে কত বসাবা, 0 বসাবা, 0 থাকলে কত বসাবা, 1 বসাবা। যদি এন্ড থাকে সেখানে কি বসাবা, এন্ড থাকলে বসাবা অর, আর অর থাকলে কি বসাবা, এন্ড, এন্ড। এই যে এই কাজগুলো যদি করো তাহলে দেখো কি আসে। এখানে যদি আমরা 1, তার মানে কি 1 এর বদলে 0 বসাবা। এরপরে কি প্লাস মানে কি অর এর বদলে কি করবা, এন্ড মানে কি গুণ, তাহলে গুণ বসালা। এরপরে কি 1 এর বদলে কত, 0 বসাবা। এরপর কি ইকুয়াল, এরপরে কি দেখো 1, তার মানে কি 0 বসাবা। এখন দেখো আমরা তো গুণের বেলাও দেখছিলাম যে 0 ইন্টু 0, তার মানে কি যে কোনো একটা যদি 0 হয় তার মানে কি অ্যান্সার 0। এটা আমাদের একটা সূত্র ছিল, এটা আমাদের আরেকটা সূত্র, ঠিক না। তার মানে আমরা এই যে বুলিয়ান যেই অ্যালজেব্রা, সেখানে আমরা একটা সূত্রর এই যে 1 কে 0, 0 কে 1, এন্ড কে অর কে এন্ড, এগুলা করে আমরা আরেকটা সূত্র আনতে পারি, ঠিক না। এটা বৈধ হয়, এই যে একটা সূত্র থেকে আরেকটা সূত্র বৈধ উপায়ে আনা যায়। এই যে এই পদ্ধতি বা এই যে নীতি, এই নীতিকে বলা হয় বুলিয়ান দ্বৈত নীতি। এই যে দেখো এখানে বলাই আছে যে 0 এবং 1 পারস্পরিক বিনিময় করলে, একটা 0 কে 1, 1 কে 0, আর কি অর এবং কি এন্ড, এই দুটা যদি আবার পরস্পর বিনিময় করে তখন কি হবে, এটা বৈধ হবে। দেখো যেখানে প্রথমেই লেখা আছে বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহৃত সকল উপপাদ্য বা সমীকরণ যে দুইটি নিয়ম মেনে একটি বৈধ সমীকরণ থেকে অপর আরেকটা বৈধ সমীকরণে যায়। তার মানে কি, যে একটা বৈধ সমীকরণ এই বৈধ সমীকরণ থেকে আরেকটা বৈধ সমীকরণে গেল কিভাবে, 1 কে 0, 0 কে 1, আর কি এন কে অর কে এন, এগুলা করে, ঠিক না। এখন তোমাকে যদি আমি আরেকটা বলি উদাহরণ, যে 1
ইন্টু 0 সমান সমান কি 0। এখন এটার বদলে কি লিখবা, 1 এর বদলে কত লিখবা 0, ডটের বদলে কত লিখবা প্লাস, তারপর কি 0 বদলে কত লিখবা 1, আর 0 বদলে কত লিখবা 1। দেখো এটাও কিন্তু মিলে, 1 ইন্টু 0 করলে 0 আর 0 প্লাস 1 করলে 1, ঠিক না? অবশ্যই মিলে। ওকে, এখন আমরা এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস এটা নিয়ে একটা আলোচনা করব, সেটা কি বুলিয়ান উপপাদ্য। এই যে উপপাদ্যগুলা ভাই বিশেষ করে সবগুলো তোমার মনে রাখতে হবে, কিছু করার নাই এখানে, এটা অবশ্যই তোমার মনে রাখতেই হবে যেমনে পারো, কোনো ছাল নাই, কান্নাকাটি করে কোনো লাভ নেই, কারণ এই সবগুলোই তোমার জানতে হবে। বাট আমি শিখিয়ে দিচ্ছি। দেখো প্রথমত মৌলিক উপপাদ্য। মৌলিক উপপাদ্য কি কি? ওই যে যোগের ক্ষেত্রে যেগুলো ছিল, গুণের ক্ষেত্রে যেগুলো ছিল, আর পূরকের ক্ষেত্রে। তো দেখো পূরকের বেলায় যেটা, তার আগে হচ্ছে আমরা যোগেরটা দেখি। যোগের বেলায় কি দেওয়া আছে, a প্লাস 0 সমান সমান কি a। আমরা তো জানি, কারণ কি 2 প্লাস 0 করলে কত হইতো, অবশ্যই 2 হইতো, তার মানে কি 0 সাথে যাই যোগারে থাকুক ওইটাই হবে অ্যান্সারটা। এরপর দেখো a প্লাস 1 দেওয়া আছে। আর আমি একটু আগেই বলছিলাম বুলিয়ান অ্যালজেব্রায় যদি এক কারোর সাথে যোগ আকারে থাকে, যদি এক যোগ আকারে থাকে অ্যান্সার কত হবে, একই হবে, ঠিক না? অ্যান্সার এক হবে। এরপরে কি a প্লাস a ইকুয়াল টু কত a, a প্লাস a ইকুয়াল টু কত a, এগুলা কিন্তু মনে রাখতে হবে। এরপরে কি এখন কত হচ্ছে, দেখো a প্লাস a এটা কিভাবে a হয় তার আগে আমি তোমাকে বলি। দেখো এই যে এখানে এর মান কত কত হইতে পারে, এর মান 0 হইতে পারে অথবা কি 1 হইতে পারে। সাপোজ আমাদের এর মান বর্তমানে আছে হচ্ছে 0, তার মানে এটাও 0 হবে, এটাও কত হবে 0 হবে। তাহলে কি 0 প্লাস 0 করলে কত হয় 0। দেখো ওই যে 0 ছিল 0ই আছে। এরপর দেখো এর মান যদি সাপোজ 1 হয় তাহলে a এর মানও কত হবে 1 হবে। তার মানে 1 প্লাস 1 করলে কত হয়, আমি একটু আগে বলছিলাম যদি 1 যোগ আকারে থাকে অ্যান্সার 1ই। তার মানে কি a এর মান যা এই যোগফলের মানও তাই। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে দেখো a প্লাস a বার দেওয়া আছে, a প্লাস a বার, এটা কি a প্লাস a বার মানে হচ্ছে 1। এর কারণ কি দেখো, সাপোজ এর মান বর্তমানে আছে 0, তাহলে a বারের মান কত হবে, যেহেতু উল্টানো তার মানে কি 1 হবে, তাহলে কি এটার মান 1 আসে। সাপোজ এর মান বর্তমানে আছে 1, তার মানে a বারের মান কত 0, তার মানে কি এটার মান কত এখন 1, ওই 1ই আসতেছে, অলওয়েজ কত আসবে 1ই আসবে এটার ক্ষেত্রে। তো এটা গেল আমাদের যোগের। তো আমাদের হচ্ছে যদি এরপর আমরা দেখি যে গুণের, তো গুণের বেলায় কি হবে, গুণের বেলায় a ডট 0 মানে কি 0 যদি কারোর সাথে গুণ আকারে থাকে তার মানে কি অ্যান্সার 0ই আসবে। তারপরে কি a ইনটু 1, a ইনটু 1। এখন দেখো 2 এর সাথে যদি 1 গুণ আকারে থাকে তাহলে কত হয় 2 হয়, তার মানে কি 1 এর সাথে যাই গুণ আকারে থাকুক ওইটাই অ্যান্সার হয়। তার মানে কি এর সাথে যদি 1 গুণ আকারে থাকে তাহলে অ্যান্সার কত হবে এই হবে। তারপরে কি a ইনটু a সমান সমান কি a, একটু আগে দেখছিলাম a প্লাস a সমান সমান কত a, ওই সেম টু সেম ভাবে a ইনটু a মানে কত a, কারণ কি এর মান যদি 0 হয় তাহলে কি a এর মানও 0, তাহলে গুণ করলে অবশ্যই 0 আসে। যদি এর মান 1 হয় তাহলে মানে কি a এর মানও 1, তাহলে 1 1 গুণ করলে 1ই হয়, তার মানে কি অ্যান্সার ওই এই আসতেছে। আর আরেকটা কি লাস্টে a ডট a বার সমান সমান কি 0, a ডট a বার সমান সমান কি 0। এর কারণ কি a অথবা a বার যে কোনো একটার মান তো 0 হবে, এর মান যদি 1 হয় a বারের মান 0, এর মান যদি 0 হয় a বারের মান 1, ঠিক না? একটা না একটা তো 0 আসতেছে, আর 0 যদি গুণ আকারে থাকে অ্যান্সার তো 0ই আসবে। এটা গেল হচ্ছে আমাদের গুণের ক্ষেত্রে। এরপর কি আমাদের পূরক ক্ষেত্রে, অনেক ইম্পর্টেন্ট এটা। দেখো পূরকের ক্ষেত্রে কি হলো, এ ডাবল বার করছে। এখন তুমি যদি 0 কে 1 পূরক করো তার মানে কি 0 কে বার করলা, 0 কে বার করলা, বার 0 বার মানে কি 1। এখন এই 1 কে যদি আবার বার করো তার মানে কি এটা করলে আবার 0ই আসতেছে। তার মানে কি 0 কে যদি ডাবল বার করো তাহলে কি আসবে অ্যান্সার ওই আগেরটাই আসবে, ঠিক না? 0 কে ডাবল বার করলে অ্যান্সার 0ই আসে, তার মানে কি এ কে ডাবল বার করলে অ্যান্সার এ ই আসবে। এরপরে দেখো বিনিময় উপপাদ্য। বিনিময় উপপাদ্য জিনিসটা জাস্ট মনে রেখো যে স্থান বিনিময় করে, জিনিসটার কাজ কি জাস্ট স্থান বিনিময়। তার মানে কি a প্লাস বি যেটা b প্লাস এ একই কথা, a ডট বি যেটা b ডট এ একই কথা। এরপরে হচ্ছে অনুষঙ্গ উপপাদ্য বা অ্যাসোসিয়েটিভ থিওরেম। অ্যাসোসিয়েটিভ থিওরেম এই যে যখনই এটা আসবেন এইটার মানে হচ্ছে জাস্ট ব্র্যাকেটের বিনিময়, ব্র্যাকেটের বিনিময় আর কিছুই না। দেখো এখানে বি প্লাস সি এর সাথে ব্র্যাকেট ছিল, এখানে জাস্ট আমরা এ প্লাস বি এর সাথে ব্র্যাকেট দিল, অ্যান্সার তো সেমই থাকতেছে, এ প্লাস বি প্লাস সি তো থাকতেছে, ঠিক না? এই যে এ ডট বি ডট সি, এই দেখো এ ডট বি ডট সি। এখন তুমি এটা এর সাথে প্রথমে গুণ করে তারপরে সির সাথে গুণ করে যেই কথা, এটা আমি একটা উদাহরণের মাধ্যমে বুঝাই যে 2 তারপর হচ্ছে 3 তারপর হচ্ছে 4। এখন দেখো তুমি যদি 2 এর সাথে 3 এ গুণ করো তাহলে 3 দুগুণে 6, 6 এর সাথে যদি আবার 4 গুণ করো তাহলে 4 6 24। এখন তুমি এটা করলা না, তুমি সাপোজ 2 কে আলাদা রাখলা আর কি 3 আর 4 কে আগে করলা, 3 4 12, 12 সাথে যদি আবার 2 গুণ করো তাহলে কত আসে 24। অ্যান্সার তো সেমই আসতেছে, ঠিক না? অ্যান্সার তো একই 24ই আসতেছে।
তো এইটাই জাস্ট ব্র্যাকেটে পরিবর্তন করলেও কোনো পরিবর্তন হয় না, এটাই কি আমাদের অনুষঙ্গ উপপাদ্য। এরপরে কি বিভাজন উপপাদ্য। বিভাজন উপপাদ্য মানে কি জানো, এই যে ডিস্ট্রিবিউটেড থিওরেম। ডিস্ট্রিবিউটেড থিওরেম মানে কি নিজেকে বিলায় দেওয়া। ডিস্ট্রিবিউটেড থিওরেম কিভাবে মনে রাখবা, নিজেকে বিলায় দেয়। এই যে দেখো এ এটার সাথে গুণ আকারে আছে, এ দেখো এ দুইটার মধ্যেই চলে গেছে, তার মানে কি এ নিজেকে বিলিয়ে দিল। এই যে এখানে দেখো এ প্লাস বিসি, এ দেখো এর সাথে প্রথমে বি গেল, এর সাথে এরপরে কি সি গেল, এই যে এর সাথে বি এর সাথে সি, এগুলো তোমার মনে রাখতে হবে। এরপর কি কয়েকটা সহায়ক উপপাদ্য আছে। এখানে দেখো এ আর কি এ প্লাস বি সমান সমান কি এ দেওয়া আছে। এখন এটার একটু আমি তোমাকে শিখাইতে চাই, এটা এরপরে আসছে কি বলে যে সরল যখন করবা এই টপিক গুলাই আসে, সরলে টরলে এগুলাতে এগুলাই আসে, যে এ আর কি এ প্লাস বি এটা কিভাবে এ হয়। প্রথমত দেখো আমরা এই যে ডিস্ট্রিবিউটিভ ল থেকে আমরা কি বলতে পারি, যে এটাকে আমরা গুণ করে দিতে পারি, তার মানে কি এ ডট এ আসবে আর কি এ ডট বি আসবে, তাই না? তাহলে এ ডট এ মানে কত, এই যে দেখো এ ডট এ মানে কিন্তু এ, আর এ ডট বি মানে কি এ বি। তো দেখো প্রথমত আমাদের এই যে এটা তো চলে আসে, তার মানে কি এটা থেকে আমরা এটা তো আসতে পারলাম। এখন আমাদের জাস্ট প্রমাণ করতে হবে যে এই দ্বিতীয়টা প্রমাণ করলে আমাদের প্রথমটাও প্রমাণ হয়ে যাবে, ঠিক না? তো দেখো আমরা কি করবো, যেখান থেকে কি কমন যায়, এ কমন যায়, এ কমন নিয়ে নিলাম। তো এখানে কি বাকি থাকে, 1 বাকি থাকে, আর এখানে কি বাকি থাকে, বি বাকি থাকে, গেল। এখন দেখো 1 এর সাথে যাই যোগ আকারে থাকুক সেটার মান কত, 1। তার মানে কি 1 প্লাস বি এর মান কত, 1। আর a ডট 1 এর মান কত, a ডট 1 1 যদি যখন কোনো কিছুর সাথে গুণ আকারে থাকে তখন ওই মানটাই হয়, কারণ কি 2 গুণ 1 করলে কত হয়, 2 হয়, ঠিক না? এই যে দেখো a, তার মানে কি যে আমাদের এটা প্রমাণ হয়ে গেল, আমাদের এটাও প্রমাণ হয়ে গেল। বুঝতে পারছো? এরপরে দেখো এই যে আর লাস্ট দুইটা আছে, a বার প্লাস a b আর কি a প্লাস a বার। প্রথমত খেয়াল রাখবা, এটা মনে রাখবা কিভাবে, এই যে প্রথমে যেটা আছে ওটা তো সেমই থাকে, এই যে প্রথমে যেটা আছে ওটা সেমই থাকে। তারপরে কি ওই যে ওইটা বাদে দেখো এই যে এখানে a ছিল, এখানে a আছে, ঠিক না? ওইটা বাদে আর যেটা থাকবে সেটাই তুমি বসাই দেবে। যে এখানে বি আছে, বি বসাবা। এই যে এখানে বি আছে, তুমি এটা পাশে কি বসাবা, বি বসাবা। এখানে যদি বি বার থাকতো এখানে কি বসাইতা, বি বার বসাইতা। যেটাই থাকবে ওটা বসাই দেবা। এটা হচ্ছে শর্টকাট ট্রিক। ওকে, একটু আগে আমরা হচ্ছে মৌলিক উপপাদ্য শিখছিলাম, ঠিক না? সেই মৌলিক উপপাদ্যগুলোর এখন হচ্ছে আমরা প্রমাণ দেখবো। অলরেডি আমি তোমাদেরকে এটা শিখাই ফেলছি, এটা যদি এই স্লাইডে কাজ ছিল আমি অলরেডি এটা করে ফেলছি। দেখো প্রথম যেটা আছে a প্লাস 0, এটা কিভাবে হচ্ছে a হয়। তো আমরা ধরলাম, সাপোজ ধরি কি ধরবো, ধরি হচ্ছে a সমান সমান কত, 0। এখন a সমান সমান যদি 0 হয় তার মানে কি a প্লাস 0 এটা কি হবে, 0 প্লাস 0 সমান সমান কি 0। আর এই 0ই কার মান, 0ই হচ্ছে এর মান, ঠিক না? গেল। এখন সাপোজ ধরি এর মান হচ্ছে 1, তখন কি হবে, a প্লাস 0 এটা কত হবে, এটা হবে হচ্ছে 1 প্লাস 0, এটা 1 প্লাস 0 করলে কত হয়, 1 হয়। এবং এই 1 কার মান, 1 হচ্ছে এর মান, তার মানে কি তুমি যোগ করো, মানে এর মান 0 ধরো বা 1 ধরো একই মান, ঠিক না? এই যে এই আসতেছে, তার মানে কি a প্লাস 0 করলে কত আসবে, এই আসবে। তারপরে কি আমরা ধরি এই যে এটার ক্ষেত্রে ধরি a কত, 0, a 0 ধরলে a প্লাস 0 কত আসে, a প্লাস 1, সরি a প্লাস 1, ঠিক না? a প্লাস 1, তাহলে a প্লাস 1 বর্তমানে 0 প্লাস 1, 0 প্লাস 1 করলে কত আসবে, 1 আসবে। আর 1 কার মান, 1 হচ্ছে 1 তো 1ই, যে অ্যান্সার তো 1ই, ঠিক না? কারণ কি, ঠিক আছে এটা ওকে 1ই। এরপরে কি a সমান সমান কত, 1, তার মানে কি a প্লাস 1 মানে কি 1 প্লাস 1। আর আমি কি বলছিলাম, বুলিয়ানে যদি একটা 1 থাকে যোগ আকারে তাহলে সেটার অ্যান্সার কত হবে, 1ই হবে। বুলিয়ান আর বাইনারি কিন্তু এক না, খেয়াল রেখো মাস্ট। দেখো এই দুইটা ক্ষেত্রে কি আসলো, 1 আসলো, ঠিক না? এখন এখানে একটা জিনিস আছে, যদি সাপোজ এখানে কোনো মতে 0 চলে আসতো তখন আমরা কি বলতে পারতাম জানো, এই যে এটা হচ্ছে a বার, এটাও কি হবে তখন a বার। বাট এটা যেহেতু হয় নাই তার মানে কি আমরা জাস্ট হচ্ছে এটা এখন মুছে দেই, এটা হবে না। আসো এরপরে a প্লাস a ধরি, এখন বর্তমানে a সমান সমান কত, 0, a সমান সমান 0 হলে a প্লাস a কত হবে, a প্লাস a সমান সমান হবে 0 প্লাস 0, 0 প্লাস 0 সমান সমান 0, তার মানে কি 0ই হচ্ছে এর মান a। তারপর কি এর মান যদি সাপোজ 1 হয় তাহলে কি হবে, a প্লাস a সমান সমান কি হবে, a প্লাস হবে 1 প্লাস 1, সরি 1 প্লাস 1, আর 1 প্লাস 1 সমান সমান কত, 1, আর 1ই হচ্ছে কার মান, এর মান। লাস্ট আমাদের ধরি সেম টু সেম ভাবে a সমান সমান কত, 0, তাহলে কত হবে, a প্লাস a বার বলছে। এখন দেখো খেয়াল করো এর মান কত, 0, বাট এর বারের মান কত হবে, বার মানে হচ্ছে কি উল্টাই দিতে হবে, তার মানে কি 1 হয়ে যাবে। 0 প্লাস 1 করলে কত হয়, 1, তার মানে কি দেখো এটা 1 এ আসলো। এখন a সমান সমান যদি 1 হয় তাহলে কি আসবে,
এ প্লাস এ বারের মান কত হবে? প্রথমত এর মান 1 আর এ বারের মান কত? তাহলে 0। 1 প্লাস 0 করলে 1ই আসে, তার মানে কি আমাদের অ্যান্সার 1ই, ঠিক না? এটা পেলেও 1, এটা পেলেও 1, তাহলে কি আমাদের এখানে অ্যান্সার 1। আশা করি বুঝতে পারছো এটা। এখন আমরা দেখব বুলিয়ান গুণের ক্ষেত্রে মৌলিক উপপাদ্যের প্রমাণ। তো এটা হচ্ছে ওই যে আগের মতোই আমরা যে করলাম, এগুলো তোমরা অলরেডি পারো। দেখো এর মান কত ধরবো? প্রথমে এর মান যদি হয় কত? 0, তখন এ ডট 0, এটার মান কত হবে? 0.0, তার মানে কি 0। এর মান যদি সাপোজ 1 হয়, তাহলে আমাদের এ ডট 0, এটার মান কত হবে? 1.0। দেখো দুই ক্ষেত্রেই কত আসে? 0 আসে, তাহলে আমাদের অ্যান্সার 0। এরপরে কি এ ডট 1 বলছে, এখন এ ডট 1 এর মান যদি হয় 0, তাহলে এ ডট 1 0.1, ঠিক না? এর মান কত? 0, তাহলে 0.1 করলে 0। আর কি এর মান যদি 1 হয়, তাহলে কি বলছে? এ ডট 1 করতে, তাহলে কি 1.1, তাহলে এটা কি 1। দেখো এই যে যখন এর মান 0 ছিল তখন মান কি 0, তার মানে কি এটা এর মান, যখন এর মান 1 ছিল তখন কি 1, তার মানে কি এটা এর মান। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? এ হবে। বুঝতে পারছো? এরপরে কি এ ডট এ, এর মান যদি 0 হয়, তাহলে এ ডট এ, এটার মান কত হবে? 0.0 সমান সমান কি 0। এ যদি হয় 1, তাহলে এ ডট এ, এটা কত হবে? 1, সরি 1.1, এটা কত হবে? 1। তার মানে কি দেখো এই যে এখানে এর মান যখন 0 ছিল তখন 0, তার মানে কি এটা এ, এর মান যখন 1 তখন 1, তখন কি এটা এ। এ ডট এ বার বলছে বর্তমানে, তাহলে এটা কি হবে? দেখো এর মান যদি হয় 0, তাহলে এ ডট এ বার, এর মান যদি 0 হয়, তাহলে এ বারের মান কত হবে? 1, অবশ্যই 0.1 করলে কত হয়? 0। এর মান যদি 1 হয়, তাহলে এ ডট এ বার, এর মান যদি হয় 1, এ বারের মান হবে 0, তাহলে 1.0 করলে হয় 0। অ্যান্সার কিন্তু দেখো দুই ক্ষেত্রেই 0, তাহলে অ্যান্সার আমাদের কত? 0। এটি ছিল আমাদের ওই মৌলিক উপপাদ্যের প্রমাণগুলা।